বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রি পাস কোর্সে বাংলার ইতিহাস প্রথম পত্র এবং ফার্স্ট ইয়ারের জন্য আজকে আমি তোমাদের পাঠদান করব। তো এর আগেও তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে আমি অনেকগুলা ক্লাস নিয়ে ফেলেছি। তো আজকে আমি তোমাদের কিছু ক্লাস নিব এবং ক্লাসগুলো তোমরা সবাই গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করবে। তো সবাই তো ক্লাস করছো, তাই না? তো আজকে আর তোমরা সবাই তো ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের আমি যে বিষয়ে আজকে তোমাদের পাঠদান করব সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। দেখো, প্রশ্নটা লিখে নাও। প্রাচীন বাংলার আর্থ-সামাজিক জীবন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। এই প্রাচীন বাংলার আর্থ-সামাজিক সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। এখন এর আগেও তোমাদের আমি এই ডিগ্রি পাস কোর্সে অনেকগুলা ক্লাস নিয়ে ফেলেছি। তো সেখানেও আমি তোমাদের কতগুলা প্রশ্ন নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি। তোমাদের কি মনে মনে আছে আমি কি পড়াচ্ছিলাম, তোমাদের পড়াচ্ছি? তো এই জিনিসগুলো তো মনে রাখতে হবে। কি পড়াতে যাচ্ছি এখন, ওই জিনিসগুলো না মনে রাখতে তো আর হবে না। তাহলে কি আজকে দেখো তোমাদের আমি এটা 3 নাম্বার ক্লাস নিতে যাচ্ছি। দেখো, প্রাচীন বাংলা আর্থ-সামাজিক জীবনে নিবন্ধন রচনা করো। এখানে দেখো আমি তোমাদের পয়েন্ট আকারে কিছু প্রশ্ন লিখে দিয়েছি, পয়েন্ট আকারে কিছু প্রশ্ন দিয়েছি। এই পয়েন্টগুলো নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি ভূমিকা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রাচীন বাংলার আর্থ-সামাজিক জীবনের সম্পর্কে যে ভূমিকা, এই ভূমিকাটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রাচীন বাংলা বিশেষ করে পাল ও সেন যুগের কিছু কিছু লেখনীয় কিছু বৈদেশিক বিবরণ এবং প্রত্নতাত্ত্বিক নির্দেশন ও আমাদেরকে প্রাচীন বাংলাকে কি করেছে, মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে একান্ত নিয়ে যেতে সাহায্য করেছে। তাহলে গ্রাম ভিত্তিক যে প্রাচীন বাংলা মানুষের জীবন ছিল, প্রাচীন বাংলার যে গ্রাম ভিত্তিক যে জীবন ছিলেন তা ছিল আমূলপূর্ণ ছিল। তাই দেখা যায় প্রাচীন বাংলা সমাজের জীবনে স্বতন্ত্র বৈশিষ্ট্য বন্ধুত্ব ছিল। এখন দেখো ওই প্রাচীন বাংলার যে কালচার, ওখানকার সামাজিক কি ব্যবস্থাগুলো ছিল এই সম্পর্কে নিয়ে তোমাদের আলোচনা করবো যে ওই সময় সামাজিক জীবনগুলা কেমন ছিল। তো এই জিনিসগুলো আমাদের তো জানতে হবে, এই জিনিসগুলো তোমাদের জানা দরকার। ওই সময় জীবনকালগুলো কেমন ছিল। এখন দেখো ওই সময় প্রাচীন বাংলার সামাজিক জীবন। দেখো প্রাচীন বাংলার সামাজিক জীবন, এখানে আছে কতগুলো পয়েন্ট দেখো দিয়েছে। দেখো প্রাচীন বাংলার মানুষের সম্পর্কে বা মানুষের সামাজিক জীবনের সম্পর্কে কিছু সম্পর্ক আমি নিচে আলোচনা করছি। যেমন জাতিভেদে
জাতিভেদে পুরনো কথা। এখন দেখো জাতিভেদে পুরনো কথা মানেটা কি, তাই না? এটা প্রশ্ন জানতে পারে জাতিভেদে পুরনো কথাটা কি এবং এটা কি হতে পারে, তাই না? দেখো জাতিভেদে বিভিন্ন জাতির সমন্বয়ে বাঙালি জাতির উদ্ভব ঘটেছিল। বিভিন্ন জাতির সমন্বয়ে কিন্তু এদেশের আর্য যুগের আগমন পর থেকে বাংলার সমাজে জাতিভেদের কথা উদ্ভব ঘটে। প্রাচীন বাংলার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটি বর্গের পাওয়া যায়। তো এদেশের বর্গভেদের পেশাও ছিল কি নির্দিষ্ট, বর্গভেদের পেশাগুলো নির্দিষ্ট ছিল। যেমন বল্লল সেন বা বাংলার উচ্চ শ্রেণীর মধ্য কৌলন্য কৌলন্য প্রথা প্রবর্তন করেন। স্পর্শ অস্পর্শ এবং তোমার প্রাকৃতিক সংস্কার সেন যুগের ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এখানে প্রাচীন বাংলার ব্যাপকভাবে এখানে লক্ষ্য করা গিয়েছে। তাহলে জাতিভেদের গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করলাম। এখন দেখো আমোদ প্রমোদ। এখন আমোদ প্রমোদ এই পয়েন্ট সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। দেখো আমোদ ও প্রমোদ প্রাচীন বাঙালির সমাজে নানা প্রকার ক্রিয়া, কৌতুক, নৌকাবাজ প্রভৃতি আমোদ প্রমোদের প্রমোদ প্রচলন ছিল। এখন দেখো ওই সময় কিন্তু অনেক যে কালচার গুলা ছিল সেই কালচার গুলো এখন দেখো দিনে দিনে বিলীন হয়ে গিয়েছে। দেখো পাহাড়পুরের প্রাপ্ত লিপিতে সেই যুগে নানা প্রকার বাদ্যযন্ত্র নামে পাওয়া যেত এবং বীণা, বাঁশি, তোমার করতাল, ঢাক, ঢোল প্রভৃতি বাদ্যযন্ত্র হিসেবে করা হতো, ব্যবহার করা হতো। এবং অন্যত পাশে বিয়ে, তারপর শ্রদ্ধা ইত্যাদি আচার অনুষ্ঠানে সেই সকল প্রচলন ছিল। সেখানে যেমন নারী শিক্ষা প্রচলন ছিল, তবু তা সীমিত আকারে। তাহলে কি ওই সময় কি নারী শিক্ষা ছিল, কিন্তু সীমিত আকারে ছিল, অত বেশি সংখ্যক ছিল না নারী শিক্ষা, তো কম সংখ্যক ছিল। তাহলে দেখো সীমিত আকারে ছিল। এখন এই আমোদ প্রমোদ সম্পর্কে আমি তোমাদের ধারণা দিলাম। এখন দেখো শিক্ষা দীক্ষা। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এখন আমরা দেখব। দেখো প্রাচীন বাংলার সমাজে পাঠ্যসূচিতে বিভিন্ন শাস্ত্রসমূহ অন্তর্ভুক্ত ছিল। ওখানে ধরো বেদ ছিল, মীমাংসা, ধর্মশাস্ত্র, পুরাণ এবং রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, তারপর গণিত, জ্যোতির্বিদ্যা শাস্ত্র, তর্কশাস্ত্র, ব্যাকরণ, তো আয়ুর্বেদ, তারপর আছে তোমার আগমন তন্ত্র প্রভৃতি নামে এখানে কি ছিল উল্লেখযোগ্য ছিল। এখন দেখো বৌদ্ধ ও জৈন ধর্মের তারা কি করেছে এই গ্রন্থটি এই সমন্বয় গঠিত হয়েছে। এখন ওই যুগে তখন নারী শিক্ষার রীতি প্রচলন ছিল, ওই সময় নারী শিক্ষা কিন্তু রীতি প্রচলন ছিল, তবে তা ছিল অত্যন্ত সীমিত আকারে। ওই সময় নারী শিক্ষা ছিল কিন্তু অত বেশি ছিল না, সীমিত আকারে তখন ওই সময় নারী শিক্ষা প্রচলন ছিল। এখন দেখো শিক্ষা দীক্ষাটা আমরা দেখলাম, এখন আমরা দেখব নারী শিক্ষা। দেখো নারী শিক্ষা তার মানে কি, শিক্ষা দীক্ষা দেখলাম, এখন নারী সমাজ। নারী সমাজটা এখন আমরা দেখব যে নারী সমাজটা কি নিয়ে ছিল। দেখো বাংলার মেয়েদেরকে বেশ সুখ্যাতির পরিচয় পাওয়া যায়। যেমন বর্ষ তাদেরকে মৃদুভাষীরা, কোমল কোমল লঙ্গি ও অনুরাগবর্তী হিসেবে
বর্ণনা করেছে রাজন্তপুরের মেয়েরা ও পর্দার আড়াল থেকে আত্মীয় ও পুরুষদের সাথে কথা বলতো। তারা ওই সময় কি করতো? পর্দার আড়াল থেকে আত্মীয়দের সাথে মেয়েরা কথা বলতো। বিধবা নারী অপুত্র স্বামীর সম্পত্তি অধিকারিণী হতো। তাহলে দেখো, বিধবা নারী যদি থাকতেন কিংবা অপুত্র স্বামীর সম্পত্তি অধিকারিণী হতেন, তখন তার সত্ত্বেও বিধবাদেরকে জীবনে বেশ কষ্ট ছিল। তখন ওই সতীদাহ প্রথা, তখন ওই সময় কি ছিল? সতীদাহ প্রথা তৎকালীন বাঙালির সমাজে প্রচলন ছিল। ওই সময় সতীদাহ প্রথা প্রচলন ছিল বাঙালিদের, উপস্থিতি দেওয়া কথা ছিলেন, এবং এটা ছিল খুবই জনপ্রিয় ছিল। এবং পুরুষদের মধ্যে বহু বিবাহ প্রচলন ছিল, কিন্তু নারী একটানা একটানা বেশি বিয়ে করতে পারতো না। কিন্তু ওই সময় কি বহু বিবাহ প্রচলন ছিল, স্বামীরা অনেক বিবাহ করতে পারতেন, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তা ওটা প্রযোজ্য ছিল না। তাহলে ওখানে বহু বিবাহ ছিল। তো নারীদের একটা একটা বিয়ের উপর আর কোনো তারা বিয়ে করতে পারতেন না। তাহলে এটাই ছিল নারীদের সমাজ। এখন আমরা দেখব পোশাক পরিচ্ছদ দিয়ে। ওই সময় পোশাক পরিচ্ছদ কেমন ছিল, পোশাকের অবস্থা কেমন ছিল, এবং এমন ছেলেদের পোশাক কেমন ছিল, মেয়েদের পোশাক কেমন ছিল। তো এই পোশাক পরিচ্ছদ নিয়ে আমি এখন আলোচনা করব। দেখো, পোশাক পরিচ্ছদ। দেখো, প্রাচীন বাঙালির নরনারীরা করেছে সাধারণত ধুতি ধুতি শাড়ি আর পরিধান করতো, ধুতি শাড়ি পরিধান করতো। পুরুষদের পুরুষদের পোঁছা দিয়ে ধুতি পরতো এবং হাঁটুর নিচে নামতো না। মেয়েরা পায়ের গোড়ালি পর্যন্ত নামিয়ে শাড়ি পরতো। তাহলে কি? মেয়েরা পায়ের গোড়ালি পর্যন্ত শাড়ি পরতো। তাহলে দেখো, ছেলেরা কি করতো? তোমার ধুতি পরতো এবং হাঁটুর নিচে পড়তো না। ধুতিগুলো ছিল হাঁটুর নিচে পড়তো না। মেয়েরা কি করতো? শাড়ি পরতো এবং হাঁটুর নিচে পর্যন্ত। কখনো পুরুষেরা উত্তরীয় এবং নারীরা ওড়না ব্যবহার করত। দেখো, কখনো পুরুষেরা কুর্তি করত উত্তরীয় এবং নারীরা ওড়নাও ব্যবহার করত। এবং সহবাদী থেকে সম্ভব বিশেষ করে পোশাকের ব্যবস্থা ছিল। পুরুষ নারীদেরকে তারা কি করছে? অলংকার প্রচলন ছিল। নারী পুরুষরা তারা কি করছে? অলংকার করত। সেখানে নারী পুরুষ সবাই অলংকার করত। সেই যুগে বাংলার অধিবাসীরা অধিকাংশ গ্রামে বসবাস করত। তারা অধিকাংশ মানুষ কি করতো? গ্রামে বসবাস করত। তারা শহরে কম সংখ্যক বসবাস করত, তারা গ্রামে বেশি বসবাস করত। এখন দেখো, তবে ধন সম্পদপূর্ণ এখন দেখো, সেই যুগে প্রধান প্রধান অলংকার কি কি ছিল? তো ওই সময় যে প্রধান প্রধান তার ছেলে মেয়ে সবাই যে অলংকার ব্যবহার করতে, অলংকার ব্যবহার কি ছিল? আঙ্গুরীয়, কুমকুর, কণ্ঠহার, বালা, মল ইত্যাদি ওই সময় তাদেরকে অলংকার ছিল। এখন আমরা দেখলাম কি পোশাক পরিচ্ছদ, আমরা দেখলাম পোশাক পরিচ্ছদ কেমন অবস্থা ছিল তাদের, নারীদের কেমন অবস্থা, পোশাক কেমন ছিল, পুরুষদের পোশাক কেমন ছিল, এই অবস্থা সম্পর্কে আমাদের ধারণা দিলাম। এখন আমরা দেখব দেখো আবাসস্থল। এখন আবাসস্থল নিয়ে আলোচনা করব। এখানকার আবাসস্থলটা কেমন ছিল, তাদের বসতস্থানগুলো, বাড়িগুলো কেমন ছিল। দেখো, প্রাচীন যুগে বাংলার অধিবাসীরা কি করেছে? প্রাচীন যুগে বাংলার অধিবাসীরা অধিকাংশ গ্রামে বসবাস করত। তারা ধন সম্পদপূর্ণ শহরের অভাব ছিল না। রামাজরিতে সুজলা সুফলা শস্য শ্যামল বঙ্গভূমির বর্ণনা আছে। প্রবল ধূপ ও গ্রন্থ সেন রাজধানী বিজয়পুরের বর্ণনা পাওয়া যায়। সাথে সাথে কি হয়েছে?
পাল ও রাজধানী রামাবতী ও মনোরম বর্ণনা আছে। রামাবতী শহরে বর্ণনায় বৈচিত্র্যময় বিশাল ও অট্টালিকা ও শহরের চাকচিক্য পরিচয় পাওয়া যায়। তাহলে দেখো এখানে আবাসস্থল সম্পর্কে তোমাদের বললাম আবাসস্থল সম্পর্কে এরকম ছিল। তাহলে আবাসস্থল সম্পর্কে তোমরা দেখা যায় এই যে কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করলাম এগুলো যদি একবার করে একটু করে যদি দেখো তাহলে তোমরা অনেক লিখতে পারবে, অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে কিন্তু, তাই না? তাহলে দেখো আমি কিন্তু অনেকগুলা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করে ফেললাম এর মধ্যে। এখন দেখো আবাসস্থলের পরে কি আছে, খাদ্য দ্রব্যাদি। এখন এই খাদ্য দ্রব্যাদি নিয়ে এখন আলোচনা করব। দেখো প্রাচীন বাঙালিদের প্রধান খাদ্য কি ছিলেন? ভাত, মাছ, মাংস, শাকসবজি, দুধ। দেখো খাদ্য-দ্রব্যাদি। তাহলে ওই সময় কি ছিল? খাদ্য-দ্রব্যাদি কি ছিল? তা খাদ্য-দ্রব্য নিয়ে এখন তোমাদের আমি বলবো ওই সময় খাদ্যগুলা কি ছিল। আবাসস্থল সম্পর্কে তোমাদের বললাম। ওখানকার আবাসস্থল ছিল কি? অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করত। তারা কি করেছে? তারা শহরের অভাব ছিল না। মারাচুরি সুজলা সুফলা শস্য শ্যামল বনভূমি বর্ণনা আছে। প্রবল দ্রুত শ্যাম ও রাজধানী বিজয়পুর বর্ণনায় পাওয়া গিয়েছে এবং সাথে সাথে পাল রাজধানী ও রামাবতী ও মনোরাম বর্ণনায় আছে। রামাবতী শহরের বর্ণনা ঋগদের বিশাল অট্টালিকা ও শহরের চাকচিক্য পরিচয় পাওয়া গিয়েছে। এটা ছিল কি আবাসভূমি। এখন খাদ্য দ্রব্য দিয়ে দেখো প্রাচীন বাঙালিদের প্রধান খাদ্য কি ছিলেন? ভাত, মাছ, মাংস, শাকসবজি, দুধ, ফলমূল ও গন্ধজাত দ্রব্য। মাদক পানির ও নিন্দনীয় ছিল বটে, তবে নাগরিক তবে নাগরিক সমাজে বহুল প্রচলন লক্ষণীয়। তবে বিভিন্ন জাতির মধ্যে খাদ্যদ্রব্য বিষয় বিধিনিষেধ মেনে চলা হতো। যেমন ব্রাহ্মণ, বণিক, শূদ্র, চন্দ্র ও অন্তর্জাত জাতি অন্ন বা জল গ্রহণ করে তাদেরকে পার্থক্য করতে হতো। তাহলে দেখো খাদ্যদ্রব্য ব্যাপারে তাদের অনেক কালচার, অনেক নিয়ম কানুন ছিল। তো এই খাদ্যদ্রব্য নিয়ে তোমাদের আলোচনা করলাম। এখন দেখো এর আগে তোমাদের আমি কি কি পয়েন্ট আলোচনা করেছি। দেখো প্রাচীন বাংলাদেশ সামাজিক জীবন সম্পর্কে জাতিভেদে পুরনো কথা আলোচনা করলাম। তোমার আমোদ প্রমোদ সম্পর্কে আলোচনা করলাম। শিক্ষা দীক্ষা সম্পর্কে আলোচনা করেছি। নারীদের সমাজ ব্যবস্থা, যে নারীদের ওই সময় সামাজিক অবস্থা কেমন ছিল, পোশাক পরিচ্ছদ নিয়ে আলোচনা করলাম। তো আবাসস্থলের অবস্থা কেমন ছিল, খাদ্যদ্রব্য নিয়ে আমি আলোচনা করলাম। এখন খাদ্যদ্রব্য সম্পর্কে একটু সম্পর্কে তোমরা কি সবাই বুঝতে পেরেছো? মেয়েরা তোমরা কি সবাই একটু বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন দেখো এটুকু যদি বুঝতে পারো তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আর যদি না বুঝতে পারো তাহলে এখনো বলো, আমি আবার আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 8 নম্বরের পয়েন্টে এখন চলে যাচ্ছি। দেখো বিবাহ কথা। 8 নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে, বিবাহ কথা। দেখো বিবাহ কথা, বিবাহ হচ্ছে সামাজিক বন্ধন। বিবাহ হচ্ছে কি সামাজিক বন্ধন। আবহমান কাল থেকে বাঙালির সমাজের বিবাহ প্রথা অত্যন্ত মূল্যায়ন করে আসছে। তাহলে দেখো এই আবহমান কাল থেকে এই বিবাহ বাঙালির সমাজের জীবনে অত্যন্ত অত্যন্তভাবে
কল্যাণ করে আসছে। প্রাচীন বাংলার সমাজে বিবাহকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। ওই সময় কি বিবাহকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। তাই দেখা যায় তৎকালীন সময়ে বিবাহ বিচ্ছেদ ছিল। বিবাহকে শাস্ত্রের আচরণ অনুসারে শক্ত জালে আবদ্ধ করে বিধবা বিবাহ নিষিদ্ধকরণ এবং সতীদাহ প্রথা প্রচলন করা হয়। ওই সময় কিন্তু দেখা যেত সতীদাহ প্রথা প্রচলন ছিল বিবাহ প্রথায়। এখন দেখো ওই সময় বিবাহ প্রথাটা কেমন ছিল, এই বিবাহ প্রথা নিয়ে আমি তোমাদের মাঝে অল্প কিছু আলোচনা করলাম। এখন আরেকটা বিষয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ধর্মীয় জীবন। এখন ওই সময় ওখানকার ধর্মীয় অবস্থা কেমন ছিল, ধর্মীয় জীবন কেমন ছিল। এখন ধর্মীয় জীবন সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিব। দেখো, প্রাচীন বাংলার বিভিন্ন ধর্মমতের প্রচলন ছিল, বিভিন্ন ধর্মের তারা প্রচলন ছিল। ওখানে ধরো বিভিন্ন ধর্মের লোকজন ছিল। তো ওখানে ছিল ধরো এদের মধ্যে বৈদিক ধর্ম ছিল, তারপর তোমার পরমাণু মানে ধর্ম ছিল, বৈষ্ণব ধর্ম ছিল, সভ্য ধর্ম, যৌন ধর্ম ও বৌদ্ধ ধর্ম ও সহজিয়া ধর্ম প্রভৃতি উল্লেখযোগ্য ছিল। তাহলে এখানে কিন্তু অনেক অনেক ধর্ম কিন্তু এখানে প্রচলন ছিল, শুধু এক ধর্মে কিন্তু ছিল না, এখানে বহু ধর্মের প্রচলন ছিল। কিন্তু যে একটা ধর্ম সেটা কিন্তু না, বহু ধর্মের লোকজন এখানে বসবাস করত। দেখো, প্রাচীন যুগে বাঙালির দৈনন্দিন জীবনযাত্রা ধর্মীয় কার্যগুলির গুরুত্ব সহকারে পালন করত এবং গুপ্ত যুগের কাম্য শাসন থেকে প্রমাণিত হয়। ধর্মীয় আচরণ অনুষ্ঠান, পূজা আচরণ ও বৈদেশিক ও যানযন্ত্র বাংলা বহুল প্রচলন ছিল। তাহলে এই সময় কিন্তু ধর্মীয় অনেক অনুষ্ঠান, অনেক কালচার এখানে হতো। এক এক ধর্মের এক এক রকম অনুষ্ঠান এখানে হতো। ধর্মীয় জীবন, এখন আমরা এই ধর্মীয় জীবন সম্পর্কে আমরা জানলাম। দেখো, এখানে নৈতিক জীবনটা কি, এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, নৈতিক জীবন কি। এখন এই নৈতিক জীবন সম্পর্কে আমাদের জানতে হবে। আমি তোমাদের এই নৈতিক জীবন সম্পর্কে শর্ট করে কিছু কথা বলে দিচ্ছি। দেখো, প্রাচীন বাংলা ধর্মশাস্ত্রে নৈতিক জীবনে খুব উচ্চ ও আদর্শ পরিচয় পাওয়া যায়। সত্য, সূর্য, দয়া, দান প্রভৃতি সৎকর্মের মহিমান্বিত করা হতো। আবার ব্রাহ্মযুগেও সুরা পান, চৌর্য ও পরাধান ও গরম প্রভৃতি মহাপাত আখ্যায়িত করে এর জন্য শাস্তির বিধান ছিল। তবে ব্যক্তিগত জীবনেও যে সকল আদর্শকে পরিমাণ অনুসরণ করা হতো সেই সম্পর্কে বিশেষভাবে জানা যায় না। তবে সামাজিক জীবনেও দুর্নীতি, অস্থিরতা পরিচয় পাওয়া যায়। নগরে বিলাসিকতা মাত্র গ্রামে তুলে অনেকই বেশি ছিল, গ্রামের তুলনায় কি ছিল, অনেক বেশি ছিল। তাহলে নৈতিক জীবন নিয়ে তোমাদের আলোচনা করলাম। তাহলে দেখো, এখানে তোমাদের প্রশ্নটা কিন্তু অনেক সহজ, তাই না? একবার করলে হয়তো বা কঠিন লাগবে, কিন্তু আবার যখন দ্বিতীয়বার করবে তখন কিন্তু কঠিন লাগবে না, তখন কিন্তু সহজ হয়ে যাবে। তো তোমাদের বেশি বেশি পড়তে হবে, না পড়লে তো সবই কঠিন মনে হবে। তো পড়তে পড়তে দেখা যাবে সব সহজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, আমি এখানে তোমাদের 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করে ফেললাম। অনেকগুলো পয়েন্ট নিয়ে কিন্তু আমি এখানে আলোচনা করলাম। তাহলে এভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নই পয়েন্ট দিয়ে কিভাবে লিখবে, পয়েন্ট দিয়ে যদি লিখো তাহলে কিন্তু বেশি নাম্বার পাবে। আরেকটা কথা আমি তোমাদের বলছি তোমাদের জন্য, যে তোমরা কি করবে, প্রত্যেকটা প্রশ্নে তোমরা গড়ে লিখবে না,
প্রত্যেকটা প্রশ্নের মধ্যে পয়েন্ট করে লিখবে, যেভাবে আমি পয়েন্ট তোমাদের দিয়ে দিয়েছি এভাবে পয়েন্ট আকারে তোমরা প্রশ্ন লিখবে। পয়েন্ট ছাড়া কোনো প্রশ্ন লিখবে না, কারণ পয়েন্ট ছাড়া তো তুমি বেশি নাম্বার পাবে না। তো এর জন্য কি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নই পয়েন্ট আউট করতে হবে, ঠিক আছে? আর এই বিষয়ে যেন তোমাদের আর কোনো ভুল যেন না হয়, কারণ তোমাদের পয়েন্ট দিয়ে তোমাদের যেহেতু তোমরা ডিগ্রিতে পড়ো, তাহলে তোমরা এখন অনেক বড় ক্লাসে পড়ো, তো এখানে কিন্তু তোমাদের পয়েন্ট ছাড়া লেখা যাবে না। তো আবার তোমাদের এখন যেহেতু আমি ভূমিকা দিয়ে শুরু করেছি, প্রশ্ন অবশ্যই উপসংখ্যা দিয়ে আমাকে শেষ করতে হবে। এর মাঝে আমাদের যা চেয়েছে প্রশ্নে সেটা তোমাদের আগে দেখতে হবে কি চেয়েছে। প্রশ্নতে চেয়েছে যেহেতু আমাদের কি চালো, সামাজিক জীবন, প্রাচীন বাংলার সামাজিক জীবন, প্রাচীন বাংলার সামাজিক জীবনগুলো কেমন ছিল, কেমন কালচার ছিল, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের এখানে ওই সময় যে প্রাচীন বাংলার অবস্থানটা কেমন ছিল, সামাজিক অবস্থানটা কেমন ছিল, তো এই বিষয়গুলো তোমাদের সুন্দর করে জানতে হবে এবং সুন্দর করে লিখতে হবে। দেখো, এখন সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে উপসংহার। আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রাচীন বাংলার জীবনধারার রাজনৈতিক উত্থান পতনের সাথে সম্পর্কিত ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ধর্মীয় ক্ষেত্রেও পরিবর্তনের ব্যাপক মাত্রা লক্ষণীয় হলেও মোটামুটিভাবে সামাজিক রীতিনীতি, আচরণ, অনুষ্ঠানেও তেমন একটা পরিবর্তন সূচিত হয়নি। সর্বোপরি বাংলার সামাজিক জীবনেও ছিল উন্নত ও রুচিশীল। তাহলে এইভাবে আমরা উপসংহার আনতে পারি। তারা দেখো, এই উপসংখ্যা আমি তোমাদের বললাম, তো সামাজিক জীবনের যে প্রভাবগুলো এই সম্পর্কে আমি তোমাদের আলোচনা করলাম। তাহলে দেখো, একে একে আমি তোমাদের এই প্রথম অধ্যায় শেষ করে দিচ্ছি আজকে। আজকে তোমাদের আমি প্রথম অধ্যায়টা শেষ করে দিলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। তো তোমাদের কি বুঝতে সমস্যা হয়েছে কারো? যদি সমস্যা হয়ে থাকে তাহলে তুমি আমাকে জানাবে, আমি তোমাদেরকে আবার তোমাদের সলিউশন দিয়ে দিব কোথায় তোমাদের বুঝতে সমস্যা হয়েছে। তো আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো, যেহেতু এই প্রশ্নটা কিন্তু একবার বললেই কিন্তু মনে রাখার মতো কিন্তু প্রশ্ন, যে প্রশ্নটি খুব কঠিন তা কিন্তু না। তাহলে দেখো, এখানে তাহলে দেখো, এই পয়েন্ট গুলো ধরেই কিন্তু তোমার কিন্তু অনেক প্রশ্ন তোমার লেখা হয়ে যায়। তো এই পয়েন্ট গুলো যদি না জানা থাকে তুমি কিভাবে লিখবে? তো এই পয়েন্ট গুলা জানতে হবে। তোমার যদি পয়েন্ট গুলা জানা থাকে তাহলে তোমার পক্ষে সম্ভব লেখা। আর পয়েন্ট গুলা যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমার পক্ষে কিন্তু সহজ হয়ে যাবে না, তোমার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। এজন্য কি করতে হবে, তোমাকে সহজভাবে তোমাকে করতে হবে, সহজভাবে তোমাদের সহজ করে তোমাকে আরো সহজ করে তোমাকে লিখতে হবে, এবং পয়েন্টগুলো যত তুমি পড়বে তত তুমি ভালো করে তুমি দিতে পারবে। আর যদি আহ, না পড়তে পারো তাহলে তো আর হবে না, পয়েন্টগুলো না দিতে পারো তাহলে তো আর হবে না। তাহলে তোমাকে পয়েন্ট দিতে হবে বেশি, আর কি করতে হবে, তথ্যগুলো সুন্দর করে গুছিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে এটা তো তোমরা বুঝতে পারলা যে আমাকে পয়েন্ট গুলো আগে কালেক্ট করতে হবে, তারপর আমাকে
তথ্যগুলা আমাকে কালেক্ট করতে হবে। তারপর এই জিনিসগুলা আমাকে অ্যানালাইসিস করে তারপর আমাকে লিখতে হবে। তারপর দেখো এখানে আমি তোমাদের দেখলাম যে প্রাচীন বাংলা আর্থসামাজিক জীবনে যে ভূমিকাগুলো রেখেছে। তো এই যে জাতিভেদের যে ভূমিকাটা রেখেছে, যে এখানকার জাতিভেদের যে প্রথাগুলো রয়েছে, যে কালচারগুলো রয়েছে, সে সম্পর্কে আমি তোমাদের বললাম। এখন দেখো এখানে আমোদ প্রমোদ, এখানে তাদের কিভাবে তারা এনজয় করেছে, কিভাবে ওখানকার কালচারগুলো ছিল, এটা নিয়ে তোমাদের আমি আলোচনা করলাম। এখন দেখো এখানে শিক্ষা দীক্ষা, ওখানকার শিক্ষা দীক্ষা ব্যবস্থা কেমন ছিল, শিক্ষার ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করেছে, এবং কেউ তারা কি শিক্ষিত ছিল না, তারা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে এগুলো। তো শিক্ষা দীক্ষা নিয়েও আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। এখন দেখো এখানে একটা জিনিস নিয়ে আমি আলোচনা করেছি, নারী সমাজ। ওখানে নারী সমাজের ব্যবস্থা কেমন ছিল। তাহলে এইভাবে যদি তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু একদম সহজ হয়ে যায় যে নারী সমাজটা কেমন ছিল, নারী সমাজে তারা কতটুকু সুযোগ সুবিধা দিয়েছে, নারীদের শিক্ষার ক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা দিয়েছে, এবং অন্যান্য ক্ষেত্রে কিভাবে সুযোগ সুবিধা দিয়েছে। তাহলে এভাবে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু আরো সহজ হয়ে যাবে। তো এইভাবে তুমি সবসময় চিন্তা করে তারপর লিখবে। তারপর ধরো আমি আরেকটা পয়েন্ট তোমাদের পড়ালাম, সেটা কি কোন কোন পয়েন্ট বলো তো, সেটা আমি তোমাদের পড়ালাম। ধরো পোশাক পরিচ্ছদ পরিয়েছি, এটা কি যদি সাধারণ সেন্স আমরা চিন্তা করি যে ওখানকার ছেলেদের পোশাক কেমন ছিল, মেয়েদের পোশাক কেমন ছিল, ছেলেরা কোন ধরনের পোশাক পরিধান করেছে, মেয়েরা কোন ধরনের পোশাক পরিধান করেছে, জাস্ট এইটুকু চিন্তা থেকেও যদি তুমি দেখো তাও কিন্তু পাশ করা কিন্তু সম্ভব। এভাবে যদি তুমি যদি চিন্তা করে যদি দেখো তাও কিন্তু পাশ করা অতি সহজ। তাহলে দেখো তারপরে এখানে ধরো আমি কিন্তু সহজ করে কিন্তু আবার কিন্তু বলছি, আবার কিন্তু সহজ করে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। একবার শুধু যদি একটু চিন্তা করে যদি লেখো, একটু চিন্তা করলে হয়ে যাবে। তারপরে দেখো আবাসস্থল, ওখানকার বসত বাড়ি কেমন ছিল, ওখানকার জায়গা জমি কেমন ছিল, তাদের বাসস্থান গুলা কেমন ছিল, কোন কোন জায়গায় বসবাস করেছে, কেমন জমিতে বসবাস করেছে, ভূমিগুলা কেমন ছিল। তো দেখো এই জিনিসটা এইভাবে চিন্তা করলে কিন্তু হয়ে যাচ্ছে যে বাসস্থান কেমন ছিল, খাদ্যদ্রব্য, ধরো ওখানে খাদ্যদ্রব্য গুলা কি ছিল, তারা কি খেয়েছে, এক একজনের এক এক অঞ্চলের খাবার আর কিন্তু কালচার কিন্তু এক এক রকম, তাই না? এখন আমরা দেখবো ওই সময় যে যে ওই সময় তাদেরকে খাবার আহ খাদ্যদ্রব্য ব্যবহার গুলো কেমন ছিল, কি কি তারা ফসল কি কি ফসল ফলিয়েছে, কি কি খাদ্য গ্রহণ করেছে, কি কি ত্যাগ করেছে, এই জিনিসগুলো যখন আমরা এইভাবে দেখি তাহলে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর ধরো বিবাহ প্রথা, ধরো ওখানকার বিবাহ প্রথাগুলা কি ছিল, তারা পুরুষেরা কয়টা বিয়ে করতে পেরেছে, মেয়েরা কয়টা বিয়ে করতে পেরেছে। তো এই জিনিসগুলো তুমি এইভাবে চিন্তা করবে, এইভাবে চিন্তা করলে কিন্তু তোমরা কিন্তু কোনো প্রশ্ন কিন্তু মুখস্থ করতে হচ্ছে না। দেখো যে আমি যে পয়েন্ট গুলো তোমাদের বলে দিচ্ছি, যেভাবে আলোচনা করছি, দেখো এটা কি আমাকে মুখস্থ করতে হচ্ছে না, আমি কিন্তু এই চিন্তা থেকেই বলছি। দেখো এই পয়েন্ট দিয়ে কিন্তু এই চিন্তা থেকে কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, যেভাবে চিন্তা করলে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর ধরো বিবাহ কথা যেটা বললাম যে ওখানকার বিবাহ কথাটা কেমন ছিল, তাদেরকে ছেলেরা কয়টা বিয়ে করতে, বহু বিবাহ ছিল নাকি কোন মানে কিভাবে তারা বিয়ের কালচার গুলা আমরা এইভাবে জানতে পারলাম। তো তারপর ধর্মীয় জীবন, ওখানে ধর্মীয়, এখন ওখানে সকল লোক কি একই ধর্মের লোক বসবাস করতো না, অন্যান্য ধর্মের লোক বসবাস করেছে। তো কোন কোন ধর্মের লোকে বসবাস করেছে, এই জিনিসগুলো যদি এইভাবে তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? সুন্দরভাবে কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তাহলে দেখো ধর্মীয় জীবন যেটা আলোচনা করলাম কিছুক্ষণ আগে আমি তোমাদের, তো তুমি এইভাবে সহজভাবে সুন্দরভাবে ছোট ছোট ভাবে তুমি চিন্তা করে ছোট ছোট করে লেখার চেষ্টা করবে, দেখবে যে তুমি সুন্দর, আরো সুন্দর হয়ে যাচ্ছে, বইয়ের চেয়ে আরো সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে যখন তুমি এইভাবে চিন্তা করলে যে ধর্মীয় জীবন, যে ওখানকার ধর্মীয় জীবনটা কেমন ছিল, বহু বিবাহ ছিল, ছেলেটা কয়টা বিয়ে করতে পেরেছে, মেয়েরা কয়টা বিয়ে করতে পেরেছে, তাদেরকে শত শত কথা ওখানে প্রচলন ছিল। তো এই জিনিসগুলো তুমি এইভাবে আওতায় আনবে। নৈতিক জীবন, ওখানে নৈতিক জীবন গুলা কি ছিল, কিভাবে তারা নৈতিক জীবন
তো এই যে এই জিনিসগুলা যদি তোমরা এইভাবে যদি একটু করো, একটু যদি গুছিয়ে যদি লেখো, তাই কিন্তু তোমরা কিন্তু বেশি নাম্বার পেয়ে যাচ্ছ। কিন্তু তোমরা গোছানোর চেষ্টা করো না, তোমরা কি করো, অলস ভাবে সময় কাটাচ্ছ। কেন? এই যে আমরা ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা টিচারই কিন্তু আমরা ক্লাস নিচ্ছি, আমরা কিন্তু কেউ ঘরে বসে রইনি, আমরা প্রত্যেকটা লোকই তোমাদের প্রত্যেকটা টিচারই আমরা ক্লাস নিচ্ছি। তো তোমরা ক্লাসগুলো অনুসরণ করো, তোমরা ক্লাসগুলো দেখো, তোমরা বসে বসে বাসায় বসে বসে বইগুলো শেষ করে ফেলো, তারপরে তোমরা দেখো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো এই জিনিসগুলা এভাবে কিন্তু করলে কিন্তু হয়ে যায়। তারপর সর্বশেষ কি, সর্বশেষ আমাদের উপসংহার টানতে হবে, উপসংহার না টানলে কিন্তু হবে না। প্রত্যেকটা প্রশ্নই উপসংহার, যা প্রশ্ন তোমাদের আমি বলে দিয়েছি। যা প্রথমে তুমি ভূমিকা লিখেছো এবং তারপরে কি করলা, ভূমিকা লেখার পর তারপর বিষয়টা কি চেয়েছে ওই বিষয়টা তুমি লিখে দিলা। তো তোমাকে প্রশ্ন পড়ে তোমাকে আগে প্রথমে বুঝতে হবে যে প্রথম তুমি তোমাকে কি চেয়েছে, প্রথম তোমার কাছে কি চেয়েছে। তো ওই বিষয়টা আগে তুমি আগে দেখবে যে ওই বিষয়ে তোমাকে তোমার কাছে কি চেল, তো ওই বিষয়টা তুমি আগে দেখবা। তো যে বিষয়টা চাবে ওই বিষয়টাই তুমি লিখবে, কিন্তু অন্য কোনো বিষয় না, তোমাকে অন্য কোনো বিষয় লিখতে হবে তা না, অন্য কোনো বিষয় তোমার লেখা দরকার নেই, যে বিষয়ে যাবে তুমি ওই বিষয়ে লিখবে। তো আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? তো আমার কথা তুমি মনে করছি যে সবাই বোঝার কথা, কারণ আমি একদম ছোট ছোট করে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, যে সহজভাবে তোমাদের পয়েন্টগুলো আমি দিয়ে দিয়েছি, যেসব পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই সহজ হবে, এর জন্য আমি তোমাদের এই পয়েন্টগুলো আজকে ক্লাসে তোমাদের দিয়ে দিলাম। এই ক্লাসে এই পয়েন্টগুলো তোমরা সবাই খাতায় উঠিয়ে ফেলবে, এবং খাতায় উঠিয়ে সবাই একটা নোট খাতা বানিয়ে ফেলবে ইতিহাসের জন্য। এবং খাতায় যদি এই নোট খাতায় যদি তুমি এই পয়েন্টগুলো যদি পরীক্ষার মধ্যে দেখে যাও, তাও কিন্তু তুমি লিখতে পারবে, তাও কিন্তু তুমি লিখতে পারবে। তো তোমরা সবাই এই পয়েন্টগুলো প্রত্যেকটা মেয়ে ইতিহাসের খাতা বানিয়ে সবাই তোমরা পয়েন্টগুলো উঠিয়ে ফেলবে, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা খাতা তৈরি করে ফেলবে। আজকে থেকে সবাই পড়ায় মন দিয়ে বসে যাও, সবাই মন দিয়ে ফেলো, আর সময় নষ্ট করো না। তো আমি বারবার তোমাদের বলছি, তোমরা কিন্তু আর সময় নষ্ট করো না, সবাই পড়াশোনায় মনোযোগী হয়ে যাও। তো আজকে যারা জয়েন করতে পারোনি, পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করে ফেলো, এবং প্রত্যেকটা ক্লাসই তোমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। তো অনেকের অনেক সমস্যা থাকবে, সমস্ত কিছু সমস্যা বাধা অতিক্রম করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সমস্যার মাঝেই আমাদের জীবনটা চালিয়ে যেতে হবে। তো সমস্যা নিয়ে আর বসে থাকা যাবে না। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।